রাতে ঝড়ের মেঘ বাড়ল মলিক কান্নার সাথে পাল্লা দিয়ে। আবিদের রুম থেকে নিজের রুমে ঢুকে ডুকরে কেঁদে উঠল মলি। রাত বাড়ছে কিন্তু ঘুম নেই কারো চোখে। মলি একদিকে কান্না করেই যাচ্ছে, অন্যদিকে আবিদ তার প্রিয় প্রেমিকা কেয়াকে কনভিন্স করার চেষ্টা করতে ব্যস্ত। তার কাছে মলির এই রিয়াকশন যেন খুবই স্বাভাবিক, নতুন কিছু না। সারাটা রাত দুর্বিষহ যন্ত্রণাতে কেটে গেল, মলি ছাড়া আর কেউ জানল না। শেষ রাতে চোখ এসে লেগে গিয়েছিল, কিন্তু তোতনের কান্নার জোরে আর ঘুমোতে পারল না মলি। কাজের মেয়ে ময়নাকে ডেকে তার কাছে তোতনকে দিয়ে নিজের জন্য এক মগ কফি বানালো। মেয়েকে নিয়ে আবারও স্কুলে যাবার সময় হলো। নিজের এই জীবনের কোনো প্রভাব তার বাচ্চাদের উপরে পড়ুক তা মলি কিছুতেই চাইছে না। চাই যথাসময়ে স্কুলের জন্য বের হলো সে। আবিদ নিচে নেমেই সেই আগেকার রুটিন লাইফ দেখে ভেবেছিল মলি তো একদম স্বাভাবিক হয়ে গেছে, তাহলে ভালোই হলো, নতুন করে কোনো ঝামেলায় সামলাতে হলো না। আশ্চর্য ঘটনা হলো, ওর মাঝে কোনো অনুশোচনাও নেই। ময়নাকে একবার জিজ্ঞাসা করেনি মলি আর বাচ্চাদের ব্যাপারে। তিতলিকে স্কুলে দিয়ে বাসায় মলি ফোন দিল। ময়না কল রিসিভ করলো, বলল, যে বাবি সাহেব, তোমার সারিকে চলে গেছে? যে বাবি সাহেব নাস্তা করে একটু আগেই গেছেন। দীর্ঘশ্বাস লুকিয়ে মলি ছোট্ট করে শুধু ওহো বলল, তারপর আবার জিজ্ঞাসা করলো, কিছুই বলেনি? ময়না অবাক কণ্ঠে বলল, না তো বাবি সাহেব, আপনি না হয় ফোন করে লন একবার, কোনো কাজ আসেনি। মলি দীর্ঘশ্বাস লুকায়, তারপর আচ্ছা বলে ফোন এর লাইনটা কেটে দেয়। স্কুলের কাছে এসেই কফি শপে ঢুকে আবারও এক কাপ কফি অর্ডার করলো। চোখের জল আড়াল করার চেষ্টা করতেই ফোনে রিং বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল ফাহাদের নাম। না চাইলেও কলটা রিসিভ করলো মলি। হ্যালো। হ্যালো, কী অবস্থা তোমার? খোঁজ খবর নাই কিছুই? এই তো আছি, তোমার কি অবস্থা? আমি ব্যাচেলার মানুষ, আমার আর কি অবস্থা। মলি কিছুক্ষণ চুপ থেকে তারপর আর কিছু বলল না। ফাহাদ হেসে উঠে বলল, তুমি কি বিরক্ত হও আমি তোমার খোঁজ নিলে? আরে না না, তেমন কিছু না, কথা খুঁজে পাচ্ছি না তাই বলছি আর কি। মলির খুব আনইজি লাগে, তাও সহজ স্বীকারোক্তি। ফাহাদ কথায় কথায় হেসে ওঠে। এটা কি মলির সাথেই করে নাকি ওর মধ্যে দোষ? মলি ভেবে পায় না। অন্য কেউ হলে এই সহজ স্বীকারোক্তিতে লজ্জা পেত, কিংবা নিজেকে দূরে রাখার প্রয়াস চালাতো। অথচ ফাহাদ বলে উঠল, তিতলির স্কুলের সামনে আসি, একসাথে কথা বলতে বলতে কফি খাওয়া যাবে। মলি কথা না বাড়িয়ে কফি শপের কথাতে রাজি হয়ে গেল। প্রায় 20 মিনিট হলো ফাহাদ আর মলি কফি শপে বসে আছে। মলি উসখুস করে যাচ্ছে, কফি ঠান্ডা হয়ে হলো অথচ কোনো কথা নেই মুখে। ফাহাদ অযোধ্য হয়ে উঠল। সমস্যা যদি না বলো, সমাধান কিভাবে হবে বলো তো? দেখো মানছি তুমি অত ক্লোজ ফ্রেন্ড ছিলাম না, তুমি তো বরাবরই চাপা। এখন তো আমরা ভালো ফ্রেন্ড হতে পারি। মানুষের জীবনে কত সমস্যা থাকতে পারে, শেয়ার করলে একটা না একটা সমাধান খুঁজে পাওয়া যায়। প্লিজ বলো তো কী হলো? মলি ছলছল তোকে তাকিয়ে বলল, আমি আমার এই জীবন নিয়ে মুক্তি চাই, চিরচরের মুক্তি চাই, কিন্তু মুক্তি পাচ্ছি না। শুধুমাত্র বাচ্চাদের দিকে তাকিয়ে আমি সুইসাইড করতে পারছি না। এতটুকু বলেই মলি ডুকরে কেঁদে উঠল। কাদার ফ্লোতে আর কথা বের হচ্ছে না তার। ফাহাদ ভাবলো কাঁদুক, কাঁদলে ব্যথা হালকা হয়, মল্লিককে আর ফোর্স করবে না সে। তার যখন নিজে থেকে বলতে ইচ্ছা হয় ঠিক তখনই সে শেয়ার করবে, ততক্ষণ অপেক্ষা করুক সে। কেয়া অনেকক্ষণ যাবৎ নিজের ডেস্কেই বসে আছে। আবিদ কয়েকবার ডাকলো কিন্তু কেয়া গেল না। গতরাতে আবিদের বউয়ের করা অপমান নিতেই পারছে না সে। কেয়া একজন ডিভোর্সি সিঙ্গেল মাদার, তার 8 বছরের এক ছেলে আছে, কিন্তু কেয়াকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এক সন্তানের জননী সে। দেখতেও মাশাল্লাহ ভীষণ স্মার্ট নারী, চালচলন কথাবার্তায়। আবিদ এবার কেয়ার ফোনেই টেক্সট করলো, এখনই যদি না আসো রুমে তবে সবার সামনে কোলে করে নিয়ে আসবো। কে আর দেরি করেনি, আবিদের রুমের দরজা লক মোচড় দিয়ে ঢুকতেই আবিদ তাকে হ্যাঁচকা টানে নিজের দিকে টানে নেয়। কেয়া একদমই বরকায় না, অবাকও হয় না যে সে জানতই, কিংবা সে এই মুহূর্তের জন্যই প্রস্তুত ছিল। নিমিষে আবিদের হাত চলে যায় কেয়ার উষ্ণ ফর্সা মেদহীন পেটে। কেয়া সবসময়ই শাড়ি পরে, আর শাড়ির প্রতিটি ভাঁজে ভাঁজে ফুটে ওঠে তার দৈহিক সৌন্দর্য। আবির যখন কেয়ার ঘাড়ে মুখ ডুবাতে ব্যস্ত, তখনই কেয়া বলে ওঠে, কেন আমার কাছে আসো তুমি? তোমার বউ অনুমতি দিল? আবিদ তখনও কেয়াকে আদর করতেই ব্যস্ত, কিন্তু কেয়া আবিদের চুলের মুঠি ধরে টেনে তার গাড় থেকে মুখে সরায়। কী বলছি কানে যাচ্ছে না? আবিদ হিংস্র বাঘের মতন থাবার নেয় কেয়ার পেট খামছে ধরে। কেয়া কিছু বলার আগেই এলোপাথারি চুমু খেতে থাকে আবিদ। আদর করতে করতে রুমের
কোণে পড়ে থাকা ডিভানের দিকে নিয়ে যায় কেয়াকে। দীর্ঘক্ষণ শুয়ে থাকে কেয়ার বুকে। একটা সময় কেয়ার হাতে আবিদের হাতে চুলে বিলি কাটতে থাকে। আবিদ বলে ওঠে, তোমাকে আদর বা তোমার কাছে আসতে কারো অনুমতি এই আবিদ হাসান চৌধুরীর প্রয়োজন হয় না কেয়া, তোমারও না। মুচকি হেসে বলে, তাই নাকি? আবিদ উঠে বসে তারপর বলে, গতকালের জন্য সরি। তুমি তো জানো তোমার কাছে যা শান্তি পাই জগতে অন্য কারো কাছে তা শান্তি পাই না। তোমার সাথে কারো তুলনা হয় না কেয়া। কেয়া মোহনীয় ভঙ্গিমাতে আবিদের ঠোঁটে চুমু খায়, তারপর বলে ওঠে, এখন যাই, অফিসেও কানাঘোষা শুরু হয়েছে। কে কে কি বলেছে শুনি? আহা, সেই সব শুনে লাভ কি? আমি যাই, রাতে কিন্তু দেখা হচ্ছে। আমার আদর পাওনা রইল, আসবে তো? আবিদ বলে ওঠে, অবশ্যই আসবো ডার্লিং, সাথে তোমার জন্য সারপ্রাইজও নিয়ে আসবো। ইদানিং মলি রাতে ঘুম হয় না, সারা রাত এপাশ ওপাশ করতে থাকে। শেষ রাতে যখন ঘুম আসে তখনই তোতন উঠে যায়। রাতটা কাটে বুকের ভিতরে একদোলা কষ্ট পুষতে পুষতে। এই কষ্টের কোনো শেষ নেই, কারো কাছে বলার বা শেয়ার করার মতন ভাষা নেই। আবিদ কখনো বাসায় ফেরে আবার ফেরে না। আজকাল একদমই আবিদের চেহারা দেখা যায় না। রাত 12টা টুম কলে মলির হোয়াটসঅ্যাপে মেসেজ এলো। ফাহাদ মেসেজ করেছে, সোজা সাপটা প্রশ্ন, তুমি কি জেগে আছো? বলে ছোট্ট একটা উত্তর দিল মলি। কাল দেখা করতে পারবি স্কুলে আশেপাশে? মলি ভেবে চিনতে আবারও বলে ছোট্ট উত্তর দিল। ফাহাদ বিরক্ত হয়ে বলে উঠল, কি ব্যাপার? কি? না কিছু না। কোনো জরুরি কিছু কি? মলি উল্টো জিজ্ঞেস করে। হ্যাঁ অবশ্যই জরুরি, কাল দেখা হলেই বলি। মলি শুধু আচ্ছালি প্রায় দিয়ে চুপ করে থাকে। ফাহাদ আরও টুকিটাকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কোনোটার উত্তরই মলি দিয়েছে, কোনটা দেয়নি। পরের দিন সকালে মলি কফি শপে ওয়েট করছিল। প্রায় 15 মিনিট পর ফাহাদের আগমন। এসেই মাফ টাফ চেয়ে নিল সেই লেট করার জন্য। খুব সরি, আমি প্রতিবারই লেট করি। ম্লান হেসে মলি বলে উঠলে, ইটস ওকে। আহা, তুমি ইটস ওকে বলো বলেই নির্দ্বিধায় লেট করে ফেলি। ফাহাদ খুব চাইছিল মলি একটু হাসুক, আর এই কথা শুনে মলি সত্যি সত্যি হেসে দিল। তারপর জিজ্ঞেস করলো, তোমার জরুরি কথা খানি কি? কফিতে চুমুক দিতে দিতে ফাহাদ বলল, রুম কি কে চিনো? মনে আছে তোমার? মলি বিস্ফোরিত চোখে বলল, অবশ্যই মনে আছে। ওই চঞ্চল আবার কিছুটা বোকা করা ছিল যে একটা মেয়ে। কেন, কি হলো ওর? মুচকি হেসে ফাহাদ বলল, নেক্সট ফ্রাইডে ওর বিয়ে। মলির চোখ যেন কোটার থেকে বের হয়ে আসছে। এতদিন পর বিয়ে? ফাহাদ তখন বলল, আমাদের সাথে অনেকেই এখনো বিয়ে করেনি মলি, একমাত্র তুমি আর্লি বিয়ে করেছিলে, না হলে 30 বছর বয়সেই। আর এমন কি? মলি লজ্জা পেলে মনে মনে। সে নিজেকে অনেকটা বার্ধক্যের কাতারেই ফেলে দিয়েছিল। বয়স 30, 2 বাচ্চার মা, অনেকটা মুঠিয়ে গেছে। শাড়ির সাথে বেনি অথবা চিরাচরিত খোপার তার জীবনে আটকে গিয়েছে। নিজেকে আজকাল খুবই তুচ্ছ লাগে, মনে হয় ইউজলেস। এসব ভাবনায় যখন ডুবতে শুরু করলো তখনই ফাহাদ তার চোখের সামনে তুড়ি বেজে ধ্যান ভাঙিয়ে বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলে শুনি? আনমনে মলিও উত্তর দিয়ে বসে, অতীতের জীবনের প্রতিটি ভুলে বিশ্বাস অবিশ্বাসের মাঝে হারিয়ে গেছি, হারিয়ে ফেলেছি নিজের অস্তিত্বকে। তোমার মনে আছে রুমকির কথা? কফির মগে চুমুক দিতে দিতে ফাহাদ মলিকে শুধরায়। হ্যাঁ মনে আছে তো, ওই চঞ্চল আর বোকা বোকা ছিল। বেশ, এতটুকুই? আচ্ছা, তুমি কি মেহেদি স্যারের সম্পর্কে কিছু জানতে? মানে পুরো কলেজের সবাই জানতো রুমকি মেহেদি স্যারের জন্য কতটা পাগল ছিল। তুমি শোনোনি কিছু? হ্যাঁ হালকা পাতলা জানতাম, তাও কতদিন আগের কথা। আসলে অত ক্লোজ ছিল না তো রুমকির সাথে। মলি কফি শেষ চেয়ারে হেলান দিয়েই তাই আলস ভঙ্গিতে বলল, তাহলে কি এতদিন পর স্যারের সাথেই বিয়ে হচ্ছে রুমকির? আরে না, কি বলো, ওই লম্পটের সাথে রুমকির বিয়ে ভাবা যায়? তাহলে পরের ঘটনা কিছু জানো না বোধ হয়। মলি মাথায় আসলো কিছু ঢুকছে না, নিজের জীবনে হিসাব মিলাতে পারছে না। আর ফাহাদ অন্য জীবনের কাহিনী শোনাতে এসেছে এই কফি শপে, না চাইলেও ভদ্রতার খাতিরে চুপচাপ শুনে যাচ্ছিল। ফাহাদ গলা জেরে আবারও বলা শুরু করলো, রুমকি যে মেহেদি স্যারের জন্য পাগল ছিল তা মেহেদি স্যার ঠিকই বুঝতো, আর সেই সুযোগেই নিতে চেয়েছিল উনি। একদিন স্যারের চেম্বারে ডেকে রুমকিকে উনি অ্যাবিউজ করেছিল। আশ্চর্যজনক হলেও উনি যে বিবাহিত এবং এক বাচ্চার বাপ তা কেউ জানতো না। সবাই জানতো স্যার সিঙ্গেল, আর ভাবসাবও এমনই ছিল। মলি আবার নড়ে চড়ে বসলো।
চোখগুলো কোঠার থেকে প্রায় বের হয়ে আসছিল। সে অবিশ্বাস্য কণ্ঠ বলে উঠল, তারপর? তারপর কি হলো? কি আর, স্যারের পর্দা ফাঁস। কিন্তু রুমকি মারাত্মক ট্রমাতে চলে গেল। মেয়েটা আসলেই খুব বেশি সহজ সরল ছিল। মলি এবার কাট কাট গলায় বলল, ছিল মানে? কি এখন কি নেই? না তা বলছি না, তবে আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে। আর এই চেঞ্জটা আনতে পেরেছে কে জানো? মলি আরেকটু ঝুঁকে বলল, কে? আমাদের পলাশ। ফাহাদ মুচকি হেসে সোজা সাপটা বলল, পলাশ? ওই যে ফর্সা হ্যাংলা করা ছেলেটা, তোমার যে বন্ধু? হ্যাঁ, ও রুমকির পাশে দাঁড়িয়েছিল। আসলে সেখানে থেকেই একদিন দুদিন করে আস্তে আস্তে ধীরে ধীরে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়ে ওঠে। আর পলাশও খুব কেয়ারিং ছেলে। ও কেয়ারিংই এর জন্যই আজ রুমকি ভালো আছে, ভালো জব করে। দুজন সব গোছাতে গোছাতে এতদিন লাগলেও এখন বিয়ের পালা। বাহ, দারুণ তো। ভালোই লাগলো শুনতে ওদের বন্ডিংয়ের কথা। বেশ, তাই না? গত রাতেই পলাশকে তোমার কথা বলেছিলাম, ওরা তোমাকে বিয়েতে ইনভাইট করবে। তোমার ফোন নম্বরটা তাও দিয়েছি। সরি, অনুমতি ছাড়াই দিয়েছি। আরে দূর, ওরা তো বন্ধু মানুষ। কিন্তু ইনভাইট করলে কি আমি আর যেতে পারবো? আর এতদিন পর তোমাদের এত ভালো বন্ডিংয়ের মাঝে আমি কি খাপ খাওয়াতে পারবো? ফাহাদ ফাঁস করে ওঠে, আজব কি বললা? খাপ খাওয়ানোর কি আছে? শোনো, আমি যতটুকু বুঝেছি তুমি খুব ফ্রাস্ট্রেশনে আছো। আমারও মনে হয়েছে সব কিছুর বাইরে নিজেকে সময় দেওয়া জরুরি। আর সত্যি আমাদের সাথে আবার আড্ডা দাও, সময় দাও, দেখবি ভালো লাগবে। সংসার সংসারের জায়গায়, কিন্তু ব্যক্তিগত তুমি প্রাধান্য দেওয়া উচিত। মলি কথাগুলো মনে ধরেছে খুব। আসলেই আবির তো তার কাজ নিয়েই বিজি। মলি নিজেকেও নিজের সময় দেওয়ার প্রয়োজন। কিছুটা হলেও গণ্ডির বাইরে জীবন কাটাতে পারবে। রাত তখন 11টা। কলিং বেল চাপ পড়তেই কেয়া ছুটল দরজার খুলতে। সে জানে কে এসেছে, তাই তো প্রিপারেশন নিয়েই ছিল। ছেলেকে ঘুম পাড়িয়ে নিজে ফ্রেশ হয়ে একটু সুন্দর নাইটি পরল। কপালে টিপ আর সুগন্ধি মেখে আবিরদের জন্য একদম রেডি হয়েই ছিল। দরজা খুলতে আবির তার নাকে কেয়ার ইউজ করা মাতাল করা তীব্র পারফিউমের স্মেল নাকে এলো। মাতাল করার জন্যই বুঝি কেয়া তৈরি হয়ে আছে। আবির বীরত্বরা এসেই কেয়ার ঠোঁট দখল করে নিল। অনেকটা সময় পার করে কেয়া নিজেকে ছাড়িয়ে বলল, প্লিজ রুমে চলো। মাঝে সময়টা আমাদের ভালোবাসার মাখামাখিতেই চলে গেল। রাত তখন 1টা বাজে। আবিদের বুকে মাথা রেখে রং বেরঙের স্বপ্ন বুনছে কেয়া। আহ্লাদ করা সুরে বলে উঠল, কই আমার সারপ্রাইজ কই? আবিদ চট করে মনে পড়ল, আহা তাই তো। কেয়াকে পাশ কাটিয়ে নিজের কোটের প্যাকেটে হাত দিয়ে একটা ছোট্ট বক্স খুলে লকেট বের করলো সে। তারপর কেয়ার দিকে মুখ ঘুরিয়ে বলল, দেখো তো পছন্দ হয়েছে কিনা। কেয়া খুশিতে নেচে উঠল, ওয়াও, ডায়মন্ড। কেয়া খুশির সাথে পাল্লা দিয়ে আবিদ বলল, ইয়েস মাই লাভ। কেয়া আবিদের গলা জড়িয়ে ধরে চুমুতে চুমুতে আবিদকে পাগল করে ফেলে। আবিদও আবার ডুবে যায় কেয়ার মাঝে। এইভাবেই তাদের অবৈধ ভালোবাসা চলতে লাগলো। চারপাশে সমাজ, নিজের পরিবার, পুরো অফিস জুড়ে তাদের ব্যাপারে কানাঘোষাকে পাত্তা না দিয়ে তারা তাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে লাগলো। অথচ আবির জানে না, কেয়াকে যতটুকু ভালোবাসে তার কিছুটা ভাগ মলিকে দিলেই মেয়েটা নিজেকে ভালো রাখার একটা উপায় খুঁজে নিত ঠিকই। বসুন্ধরা শপিং মলে দাঁড়িয়ে আছে মলি, রুমকি আর পলাশ। পলাশ ফোনে কথা বলছে ফাহাদের সাথে। ফাহাদের আসার কথা আরও আগেই, কিন্তু এখনও আসছে না। অবশেষে ফাহাদকে রেখে শপিংয়ে গেল তারা। পলাশের ইচ্ছে ছিল রুমকি আর মলি শপিং করতে করতে সে ফাহাদকে নিয়ে নিজেই শপিংটা করে ফেলবে, তাতে করে সময় বাঁচবে। অথচ ফাহাদের আসতে আরও লেট হবে। তাই দুইটা মেয়ের সাথে তার আপাতত গন্তব্য নির্ধারণ করা হয়েছে। এমনিতেই অনেক লেট হয়ে গেছে। প্রথম দেখায় রুমকি মলিকে দেখেই চিৎকার দিয়ে বলে উঠছিল, আশপাশের মানুষ তো পুরো বোকা বনে গিয়েছিল। রুমকি মেয়েটাই এমন, খুব সহজেই সবাইকে আপন ভেবে নেয়। যদিও মলির সাথে রুমকির অত ভাব ছিল না কলেজ লাইফে, তবে রুমকি খুবই আন্তরিক আর মিশুক হওয়াতে মলের গা ঘেঁষে ঘেঁষেই থাকতো। এতদিন পর পরিচিত মুখ পেয়ে মলি অবশ্য বেশ খুশি। একটা সময় পুরাতন মুখগুলো দেখতেই মন আকুপাকু করে ওঠে। অনেকগুলো শাড়ি দেখে দেখে যখন ওরা ক্লান্ত, তখন মলি চোখ যায় পিঙ্ক কালারের একটা লেহেঙ্গার দিকে। মলি সেটা নামাতে বলে দোকানে মাঝারি বয়সের ছেলেকে। ছেলেটা নামানোর সাথে সাথেই মলি আর রুমকি একসাথে বলে ওঠে, ওয়াও। রুমকি চাচ্ছিল মেরুন রঙের কিন্তু কিছু নিতে, তাই পিঙ্কটা আপাতত প্ল্যান থেকে বাদ দিল। কিন্তু
সে ঠিকই বুঝতে পেরেছে যে মলির লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছে, তাই সে বলে উঠল, মলি, তোমাকে কিন্তু হ্যাপি লাগবে, নিয়ে নাও এটা। মলি কিছুটা অবাক হলো, লজ্জা পেয়ে বলল, তোমার মাথা খারাপ? আমি? হ্যাঁ, অবশ্যই তুমি। কোনো সমস্যা? মলি এবার হাত থেকে রেখে কাপড়টাকে বলে উঠল, আমার তো তোমার বিয়ের শপিং করতে এসেছি, তাই না? আগে তুমি পছন্দ করো, তোমার জিনিসগুলো নাও, পরে দেখা যাবে। তোমার কিছুই কেনা হয়নি। রুমকি অনেক জোর করলেও মলি পাত্তা দিল না। মলি নিজের আবেগকে কন্ট্রোল করতে শিখে গেছে। ওর খুব শখ ছিল ওদের রিসিপশনে এমন সুন্দর একটা লেহেঙ্গা পরবে, কিন্তু বিধিবাম, আবিদের মেরুন রং পছন্দ বলে পরা হয়নি। শাড়ি লেহেঙ্গা কেনার মাঝে ফাহাদ এসে জুটল। দোকান থেকে বের হবার আগে আবার রুমকি বলে উঠল, মলি, হেভি মানি ইস্যু দেন ইউজ ক্যান বোর্ড ফ্রেম মি ডিয়ার, কিন্তু বিশ্বাস করো, তোমাকে অনেক মানাবে এটা। ফাহাদ আর পলাশ মুখ চাওয়াচাওয়ি করে জিজ্ঞাসা করলো, কী সমস্যা, আমাদের বলো। মলি এবার সত্যি লজ্জায় পড়ে গেল। এখানে আসলে টাকার কোনো ইস্যু না, মেইন সমস্যা, কত বছর যাবৎ মলি এসব ড্রেস নিয়ে নিজেকে সাজায়নি। এখন তো দুই বেবির মা। মলি নিজেকে খুব ব্যাকডেটেড ভাবে আর হীনমন্যতায় ভোগে। কিছুটা ওয়েট গেইন করাতেও মলি নিজেকে কোনো কেমন লাগবে সেটা সে দ্বিধায় থাকে। তাই আসলে এই লেহেঙ্গাটা নিতে যাচ্ছিল না। সবার সামনে এসব প্রকাশ করাও অনেক লজ্জার ব্যাপার। তাই মলি বেশ বিরক্ত হয়ে বলল, রুমকি, তুমি আজও বেশি বোঝো। একটু রাগ দেখিয়ে মলি হন হন করে এগিয়ে ছুটল। তারা তিনজনও ছুটল মলির পেছনে পেছনে। আরও ঘণ্টাখানেক পর তারা বসলো কফির ফ্লোরে। এত ক্লান্ত আর গরম এর জন্য আপাতত খাবারের দিকে মনোযোগ দিল তারা। রুমকি আর পলাশ বৃহস্পতিবার গায়ে হলুদ, তারা এগুলো নিয়ে আলোচনা করছিল। মেয়ে পক্ষে সবাই অরেঞ্জ শাড়ি আর জামা পরবে, যে যেটাকে কমফোর্ট পায় আর কি, আর ছেলেপক্ষে সবাই বেগুনি পাঞ্জাবি পরবে। এর মাঝে ফাহাদ বলে উঠল, আমি তো ভাই দুপক্ষেরই, তাই ঠিক করেছি সাদা পরব। পলাশ ফাহাদের প্রস্তাব নাকচ করে বলে উঠল, সব সময় আমার পাশে থাকবি, অথচ বলিস দুই পক্ষের। আগে তুই ছিলি শুধু, তাই দুই পক্ষের বলতে পারতি। এখন তুই আমার পক্ষ, আর রুমকি পক্ষ নেওয়ার জন্য আমাদের মলি আছে। সবাই হে হো হো করে হেসে উঠল। আসলেই তো ভালো যুক্তি দাঁড় করিয়েছে পলাশ। আজকে কয়েকদিন যাবৎ আবিদের মন মেজাজ ভালো যাচ্ছে না। ব্যবসায়িক কিছু ঝামেলার জন্য তাকে শীঘ্রই সিঙ্গাপুরে যেতে হতে পারে। তাই মানসিক রিল্যাক্সের জন্য সে আজকাল কেয়ার বাসা ছাড়ছেই না। আজকে রাতে অফিস ছেড়ে দুজন একই সাথে আসলো কেয়ার ফ্ল্যাটে। রাতে ডিনার শেষে কেয়ার সব গুছিয়ে আবিদের কাছে আসতে আসতে অনেক সময় লেগে গেল। আবিদ ততক্ষণে চরম বিরক্ত হয়ে ল্যাপটপের কাজে মনোযোগ দিতে চেষ্টা করছিল। এমন সময় কেয়া এসে আবিদকে জড়িয়ে ধরল। আবিদ একটু জোর করে হাত ছাড়িয়ে বলে উঠল, এখন তোমার আসার সময় হলো। কেয়া আরেকটু কাছে এসে বলল, খুব মিস করছিল বুঝি? আমি আসি তো তোমার কাছে একটু শান্তির জন্য, তারপরও যদি এত অপেক্ষা করা লাগে তাহলে বাধ্য, আমি আর আসবো না। আবিদের এমন কথায় কেয়া চমকে ওঠে। তারপর ধীরে সুস্থে বলে ওঠে, বিয়ে করে নাও, বউ বানিয়ে নাও, তাহলে তো অত অপেক্ষা করা লাগে না। এই কথার পর আবিদ কর্কশ কণ্ঠে বলে উঠল, বিয়ের মতন এমন কমিটমেন্টে আমি যাব না, তুমি খুব ভালো করেই জানো। তারপর ও বারবার কয়েকদিন পরপরই তুমি একই একই বিষয় তোলো। কে আবিদকে কাছে টেনে বলল, কেন আবিদ, আমরা কি তোমাকে পুরোপুরি বৈধ উপায়ে সারা জীবনের জন্য পেতে মন চায় না? আবিদ এবার সত্যি রেগে ওঠে। তোমাকে বা তোমার কোনো চাওয়ার অপূর্ণতা রেখেছি কেয়া? আমার সব শর্ত মেনেই এসেছিলে আমার জীবনে, এমন কেন মারতে পারছো না? কেয়া অসহায় ভঙ্গিতে বলে উঠল, আমারও নিজের তোমার প্রতি সব অধিকার পেতে মন চায়, ওসব হয়তো তুমি বুঝবে না। এইসব টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো না তো, বললে আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। 2 দিন পর আমি সিঙ্গাপুর যাচ্ছি, তুমি 2 দিন সময় পাচ্ছ কেয়া? ভেবেচিন্তে আমাকে জানাবে প্লিজ। আজ আসি। ব্লাডি হেল, আমার মুডটাই নষ্ট করে দিলে। আবিদ হন হন করে বের হয়ে গেল। কেয়া বসে আছে আদা সব ভঙ্গিতে মূর্তির মতো, লড়ল না, টলল না, শুধু চোখে কয়েক ফোঁটা পানি ঝরল।
একদিন হয়ে গেল আবিদ সিঙ্গাপুরে গিয়েছে। এর মাঝে যতবার কল করলো কখনোই মলিকে সে রিচ করতে পারেনি। ওর নং এর কল করলে তো ধরেই না, আবার বাসায় ল্যান্ডফোনে কল কল দিলেও কাজের মেয়েটা ধরে বলে ভাবি তো বাসায় নেই। এই ধরনের ব্যবহার আবিদ মলির কাছ থেকে কখনোই পায়নি, ইভেন আশাও করেনি কখনো। বাচ্চাদের নানান কেনাকাটার পর এবার লেডিস শোরুমে ঢুকলো কেয়া। কেয়ার জন্য কিছু কিনতো, একটা সেক্সি নাইট স্যুট, হ্যান্ড পার্স আর দুটি পারফিউম নিয়ে বের হবার সময় তার চোখে পড়লো একটা ব্রেসলেটের দিকে। হঠাৎই মনে হলো সেদিনের পর মলির সাথে আর দেখা কিংবা কথা কোনোটাই যেহেতু ভালো হয়নি, একটা গিফট হিসেবে নেওয়াই উচিত। কারণ ঘর সংসার ঠিক রাখা আগে জরুরি। তাছাড়া আবিদের হাজারটা অ্যাফেয়ার থাকুক না কেন, তার বাচ্চারা যেন ব্রোকেন ফ্যামিলির ছায়াও না পায়, সেটাই চায় আবিদ। বরাবরই সে সচেতন রাখে। এখানে আসার পর থেকে কেয়াকে ও ফোন করেনি। আবিদ প্রচণ্ড ইগোটিভ পারসন। কেয়া তার হাতের মুঠোয় আছে, তাই কেয়ার সাথে ছোট করে কখনো হবে না সে। দুদিন পর আবিদ যখন ফিরল তখন মলি রুমকির গায়ে হলুদের নিয়ে ব্যস্ত। আবিদ সেজন্য বাসায় ফিরে বাচ্চাদের কিংবা মলিকে কাউকেই পায়নি। জোরে হাঁক ছাড়ে ডাকলো আবিদ, ময়না, ময়না। সবাই কোথায়? ময়না তাড়িঘড়ি করে সবার সামনে হাজির। তারপর হাত থেকে ক্যারিং ব্যাগটা নিয়ে বলল, কেমন আছেন ভাই সাহেব? লেবুর শরবত আনবো নাকি কমলার জুস আনবো আপনার জন্য? আবিদ বিরক্ত চোখে চেয়ে বলে, বাকিরা কোথায়? কোথায় গিয়েছে? ময়না হড়হড় করে বলতে থাকে, কই গেছে তা তো জানি না, তয় ভাই সাহেব বাচ্চা কাচ্চা সব সাইজ্জা গুজে গেছে বের হইয়া। কইল রাইতে আইব আজকে আসতে, রাইত হইব আজকে আসতে। আবিদের কপালে চিন্তার ছাপ। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতেই চোখে পড়ে কমলার জুস রাখা সাইড টেবিলে। ডক করে খেয়ে আবিদ ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে করতে এত রাতে বাচ্চাদের নিয়ে বাইরে তো মলি কখনো যায় না। তার উপর সিঙ্গাপুরে যাওয়ার পর থেকে এই পর্যন্ত ফোনও ধরেনি, তাই কথাও হয়নি তার সাথে। অপেক্ষা করতে করতে আবিদের চোখ লেগে যায়। রুমকি আর পলাশের গায়ে হলুদের স্টেজটা এত সুন্দর করে সাজানো ছিল, তোতন আর তিতলিকে তো নামানোই যাচ্ছিল না। ওরা গানের বাজার তালে তালে নিচেই যাচ্ছে আর নিচেই যাচ্ছে। ওদের সাথে তাল মিলিয়ে আরও কয়েকজন যোগ হয়েছে। সবাই ওদেরকে এত পছন্দ করছে। ফাহাদি মলির বাচ্চা কাচ্চাকে দেখে রাখছে। ফাহাদের এই কেয়ারিং নেচারে মলির মাঝে মুগ্ধতা খুঁজে যাচ্ছে। অনেক দিন পর মলি এমন পরিবেশকে এনজয় করছে। ছেলে মেয়ে সংসারের দায়িত্ব ছাড়া যে একটা জীবন আছে সেটা সে ভুলেই গিয়ে বসেছিল। আজ যেন নিজের সত্তাকে প্রাণ ফিরে পেল। এত কিছু ভাবনার পরই হুট করে ফাহাদ এসে পাশে দাঁড়ালো। মলির দিকে না তাকিয়েই বলল, ভালো লাগছে না বলো? ওদের দুজনকে এক হতে দেখে কি শান্তি লাগছে বোঝাতে পারবো না। মলিও পলকহীন চোখে বলল, হ্যাঁ আসলেই কাছের মানুষরা সুখে থাকলেই শান্তি। এবার ফাহাদ বলে উঠল, তুমি সুখে থাকলে আমি এর চেয়ে শান্তি পেতাম মলি। মলি চকিতে দেখে ফাহাদকে না বোঝার বান করে বলে, আমি তো সুখে আছি, তুমি কি সব বলছো? ফাহাদ মলির দিকে ঘুরে তাকিয়ে বলে, সমস্যা আছে অনেকটা, আমি ভালোই বুঝি, কিন্তু তুমি এড়িয়ে যাচ্ছ, শেয়ার করতে চাইছো না। অথচ এমনও হতে পারে শেয়ার করলে সমাধানও পেতে। মলি অনেকক্ষণ ফাহাদের চোখের দিকে চেয়ে জল ভরে আসে চোখ। সেই জল আড়াল করতেই হুট করে বলে উঠল, অনেক রাত হয়েছে, বাসায় যেতে হবে, আজ আসি। ফাহাদও বলে উঠে, চলে পৌঁছে দেই। মলি মানা করে না, তোতন অলরেডি ঘুমিয়ে গেছে। তোতনকে কোলে নিয়ে মলি পলাশ আর রুমকির থেকে বিদায় নেয়। বাসায় আসতে আসতে রাত 1:30। মলি ভিতরে ঢুকেই ময়নাকে বলল, তিতলি আর তোতনকে তাদের রুমে নিয়ে যেতে। সে এসে থমকে দাঁড়ালো সোফার পাশে। সোফায় পড়েই ঘুমাচ্ছে আবিদ, হাতে তখনও রিমোটটা আঁকড়ে রাখা হয়েছে। মলি কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে ডেকে উঠল, আবিদ, আবিদ। আবিদ নড়ে উঠল, পিট করে চোখ করে তাকিয়ে দেখলো মলি তার সামনে দাঁড়িয়ে আছে। খুব ক্লান্ত লাগছে। কমলা রঙের শাড়িতে কাজলটা কিছুটা ছড়িয়ে আছে। আবিদ উঠে বসে ভালো করে খেয়াল করলো মলিকে। মলি হালকা মেক আপ করেছে, দেখতে শান্ত স্নিগ্ধ লাগছে। কিন্তু গত 2 দিন ফোন ধরেনি, বাচ্চাদের খোঁজ খবরও পায়নি। মনে রাগ ধরে যায় তার। ধারাম করে উঠে দাঁড়িয়ে বলে, কোথায় ছিলে শুনি? ফোন ধরো না ঠিক মতন, আর এত রাত থেকে কোথা থেকে আসলে তুমি? মলি বিরক্ত হয়ে এত প্রশ্ন ঘুরিয়ে দাঁড়িয়ে বলে, অনেক ক্লান্ত আমি, ঘুমোতে চাই। তুমি এখানে ঘুমোচ্ছ তাই ডাকলাম, নিজের রুমে গিয়ে ঘুমাও।
এতটা বেখেয়ালি উত্তরে আবিদ একদম বরকে যায়। মলি তো আবিদের ব্যাপারে এতটা উদাসীন নয়, আর এত কাটা কাটা উত্তর আবিদ আবার জিজ্ঞেস করবে তাই বুঝতে পারছে না। এদিকে মলি আবিদের অপেক্ষা না করেই নিজের রুমের দিকে পা বাড়ায়। পিছনে একবার তাকিয়েও দেখলো না, বা হতভম্ব আবিদ ঠিক একই জায়গায় দাঁড়িয়েছিল। এদিকে সিঙ্গাপুর সফর শেষ করে আবিদ আজ অফিসে যাচ্ছে। সকালে ডাইনিং টেবিলে বসে নাস্তা খাবার আগেই পত্রিকার চোখ বোলাচ্ছে সে। আজ মঙ্গলবার, অথচ তিতলি কিংবা মলিক কেউ ওঠেনি। বাচ্চাদের এতদিন কাছে পেয়েও যেন পাচ্ছে না সে। মনে মনে একটা ক্ষোভ নিয়ে নাস্তা শুধু চা খেয়ে অফিসে চলে যায় আবিদ। অফিসে এসেই একদম ফুরফুরা হয়ে যাচ্ছে দুজন। তার 2 দিন পর তার প্রিয়তমার সাথে দেখা হবে। নিজের কেবিনে প্রবেশ করতেই কেয়াকে ল্যান্ডলাইনে ডাকলো আবিদ। কেয়া ডেস্কের ড্রয়ার থেকে আগে একটা মিনি মিরর বের করে নিল। নিজের সাজুগুজু ঠিক আছে কিনা এক পলক দেখে আবিদের রুমে পানি ছুটল। রুমে ঢুকতে আবিদের চোখে ইশারা কাছে ডাকলো, কিন্তু কেয়া কপট রাগ দেখে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। গিফটের প্যাকেটগুলো সামনে এগিয়ে নিয়ে এসে কেয়ার সামনে ধরেই কেয়া উচ্ছ্বসিত হয়ে ওঠে, কিন্তু পর মুহূর্তে আবারও অভিমানী হয়ে দূরে সরে যায়। আবিদ বুঝতে পেরে বলে ওঠে, পছন্দ হয়নি? কেয়া একটু দূরত্ব বজায় রেখে বলে ওঠে, আমরা বিয়ে করছি কবে? কেয়ার প্রশ্নে আবিদ মেজাজ তেতে ওঠে, কিন্তু বুঝতে দিতে চায় না সে। কেয়াকে আরও কাছে টেনে বলে, আগে দেখোই না কি এনেছি। তুমি কি আমার কাছে বউ এর থেকে কোনো অংশে কম? বারবার কেন একই প্রশ্ন করো? কেয়া অবাক নয়নে তাকিয়ে বলে, বিয়ে করলে তোমাকে আমাকে নিয়ে কোনো কানাঘোষা হতো না। আমার বাবাহীন ছেলেটা অন্ততপক্ষে একটা আশ্রয় পেত। তুমি ভেবো না, ওকে খরচ দেওয়ার জন্য আমি এক কথা বলছি, কিন্তু মেয়েদের মাথার উপরে ছায়া প্রয়োজন। আমি বারবারই চেয়েছি তোমার প্রিয়জন হতে, তোমার কাছে থাকতে, সুখে দুঃখে পাশে থাকতে। আবিদ হাতের শপিং ব্যাগগুলো ডিবি নিয়ে ছুঁড়ে মারে, তারপর টাই করে ডিল করতে করতে বলে, তুমিও টিপিক্যাল মেয়েদের মতন কথা বলো শুরু করেছো। আমি ভাবছি তুমি ডিফারেন্ট, অথচ তুমিও মলির মতনই কথা বলছো। অধিকার, পাশে থাকার সাথে থাকা, এসব কি? আমি অবশ্যই তোমার জায়গায় আছি। তোমাকে কি দেইনি বলো? টাকা পয়সা, দামি গিফট, নামি দামি রিসোর্টে ঘুরতে যাওয়া, কি হয়নি আমাদের মাঝে? লিসেন কেয়া, এভাবে চলতে থাকলে আমাদের কাছে কিছুই এক্সপেক্ট করবে না। ইটস এ গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ। তুমি আমার সব কিছু মেনে নিয়েই মেনটেন করতে পারলে তবেই এসো। পার্সোনাল লাইফে অংশ হবার প্রয়োজন তো দেখছি না। আর আমার কাছে মলির প্রায়োরিটি না থাকলেও আমার বাচ্চাদের মা হিসাবে সে যথেষ্ট প্রায়োরিটি পায় এবং পাবে। আমার বাচ্চাদের সাথে তোমার বাচ্চাকে স্থান দেওয়ার প্রশ্নই আসে না। কেয়ার চোখ থেকে ফোটায় ফোটায় জল পড়ে, চোখ মুছে বলে ওঠে, আমি তো আমার বাচ্চাকে তোমার বাচ্চার সাথে কম্পেয়ার করিনি। আমি শুধু এতটুকু বলে কেয়া থামে, তারপর বেরিয়ে যায় কেবিন ছেড়ে। আবিদ মুখ থেকে তখন চবর্গীয় শব্দ বেরিয়ে আসে নিজের অজান্তেই। সন্ধ্যা যখন মলি তার বাচ্চাদের নিয়ে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল, ঠিক তখনই আবিদের গাড়ি গ্যারেজে ঢোকার অপেক্ষায়। আবিদ খেয়াল করলো মলি সাজুগুজু করেছে। সেই বিয়ের পর প্রথম যখন মলি সাজত ঠিক তেমনই। পার্থক্য, আগে মলিকে দেখলে প্রেমে পড়ে যেত, এখন তেমন ফিল আসে না। কিন্তু আজ মলিকে সে পরিপাটি থেকে বেশ ভালো লাগছে। আজকে তাহলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা হবে না আবিদের। এদিকে কেয়ার এসব কথা শোনার পর ওর সাথে যাবার ইচ্ছেটা মরে গেছে। বিয়ে শাদির কোনো ভেজালে জড়াতে চায় না সে। এসব ঝামেলা থেকে যত এড়িয়ে থাকা সম্ভব ততই ভালো। রাত 10:30, বিয়ে বাড়িতে জম্পেশ আয়োজন চলছে। রুমকি কিছুক্ষণ আগেই পার্লার থেকে আসলো কেবল। মলিকে অনেকটা সাদাসিধা করেও পার্লার নেওয়া গেল না। পাশাপাশি একটা টেবিল বুক করে বসেছিল মলি আর বাচ্চাদের নিয়ে। ফাহাদ এসে তার পাশে বসতেই বাচ্চাগুলো খুশি হয়ে ওঠে। মলিও হাঁপ ছেড়ে বাঁচে। এখানে তেমন কেউ পরিচিত নয়, শুধু রুমকি, পলাশ আর ফাহাদ ছাড়া। ফাহাদি কথা বলা শুরু করলো, বাচ্চাদের স্কুল তো সামনে, কিছু বন্ধ বাবা, তাই না? হাস্যোজ্জ্বল মলি বলে উঠল, হ্যাঁ তা তো পাওয়া যাবে। কোথাও ঘুরতে যাবা? প্ল্যান আছে নাকি? মলি কিছুটা ছোট করে বলেই ফেলল, আমার ঘুরতে যাওয়া মানে বাবার বাড়ি, এখন সেটা রাস্তাও বন্ধ। মানে? অবাক হয়ে ফাহাদ জিজ্ঞেস করে। মানে যাব না তাই আর কি। তাহলে আমাদের সাথে চলো, রুমকি আর পলাশ, তুমি আর আমি। বাচ্চাদের কিছুদিন নানু বাড়িতে বেড়াতে দাও।
চলো রাঙামাটিতে ঘুরে আসি। মলি আটকে ওঠে। বাসা ছাড়া কোথাও যাওয়া হয় না, আর উপরে বাচ্চা রেখে মন ছোট হয়ে আসে মলির। মন খারাপ করে বলে, তোমরা প্ল্যান করো, তোমরা যাও, আমার যাওয়া সম্ভব না। চললেই সম্ভব। বাচ্চাদের জন্য আলাদা টাইম দিতেই হবে, আর নিজের জন্য আলাদা টাইম বের করতে হবে। জীবন এভাবে এনজয় করার লাগে। আমাদের বন্ধুত্ব যখন গ্রহণ করেছ, তাহলে এই অত্যাচারগুলো গ্রহণ করতে হবে। রাঙামাটিতে না হোক, কোথাও না কোথাও সবাই একসাথে একটা ট্যুর দেওয়াই যায়। হানিমুনে গিয়েছে রুমকি আর পলাশ। এই কয়েকদিন মলি নিজের সংসার নিয়েই বিজি। তারপরও হোয়াটসঅ্যাপে ফাহাদ, রুমকি আর পলাশের সাথে গ্রুপ চ্যাট হচ্ছিল। মলির জীবনেটা স্বাভাবিক করার জন্য ওরা অনেক এফোর্ট দিচ্ছে। এতটুকু জ্ঞান তিনজনই আছে যে ও সংসার জীবনে স্বাভাবিক না। তবে ওরা কেউ চাপাচাপি করে না কি হয়েছে সেটা জানার জন্য। একদিন নিজেই সব শেয়ার করবে, সেটার জন্য ওরা আশা করছে।